আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান, আমি আবারও চলে আসছি। সো আজকে আমরা আলোচনা করব কোন বিষয় নিয়ে? পূর্বের ভিডিওতে আমরা বলছিলাম যে আজকে আলোচনা করব কি নিয়ে? কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। সো কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা একটু আমরা যদি টপিকটা নিয়ে হাইলাইট করি, যে শব্দ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? আচ্ছা দেখো, সো আমি যদি বলি কন্ডিশনাল কি, তাহলে এটা হবে অবশ্যই একটা কি অ্যাডজেক্টিভ, আর এর নামটা কি হবে? সেটা হবে কন্ডিশন। কন্ডিশন, বুঝছো? এটা হচ্ছে আমার নাউন। তার মানে এই কন্ডিশনাল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কন্ডিশন মানে হচ্ছে নাউন। এখন যদি আমি বলি যে কন্ডিশনাল সেন্টেন্স ইজ ভেরি টাফ, একটা বাক্য লিখলাম যে কন্ডিশনাল সেন্টেন্স ইজ ভেরি টাফ, তাহলে এখান থেকে আমি বুঝতে পারি যে সেন্টেন্সটা হচ্ছে আমার নাউন। তাহলে এই নাউনের পূর্বে যেটা বসবে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে আমরা প্রুভ করতে পারি। তার মানে কন্ডিশনাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এর নাউনটা হচ্ছে আমার কন্ডিশন। আর এমনিতেই আমি প্রমাণ করতে পারি যে কন্ডিশনালটা কি নাউনের আগে বসে। আচ্ছা এখন দেখো তো, আমি যদি এটা এভাবে বলি যে কন্ডিশনাল সেন্টেন্সেস ড্যাশ ভেরি টাফ, এবার ইজিলি এখানে কি হবে? এই বিভাবটা কি হবে? এখানে হবে আর। কেন আর? এখানে সেন্টেন্সেস আছে, একদম প্রাইমারি লেভেল আলোচনা, তো একটু বলে দিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সেস আর ভেরি টাফ, সরি ইজি। আর যদি এখানে সেন্টেন্স দিতাম কেবল, তাহলে ওইখানে তো আমার ইজ হইতো। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স ইজ ভেরি ইজি, তখন তো আমার ইজ হইতো যদি এখানে কি থাকতো? এস না থাকতো। আর যদি এস থাকে তার মানে এখানে আমার কি হবে? আর হবে। একদম প্রাইমারি লেভেল আলোচনা। সো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটু কথা বলে ফেললাম। এখন যদি বলি এই কন্ডিশনাল সেন্টেন্স কি, একটা টপিক এর নেম, তাই তো? একটা টপিক আর কি। সো এই টপিকের কন্ডিশনাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর সেন্টেন্স হচ্ছে নাউন। সো নাউনটার আগে যেটা বলছি সেটা যে অ্যাডজেক্টিভ হবে, সেটা আমরা বাক্যের দ্বারাও দেখলাম। আচ্ছা তাহলে কন্ডিশনের বাংলা অর্থ কি আসতেছে? বাংলা অর্থ আসতেছে শর্ত। আচ্ছা শর্ত। এখন কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তটা হবে কি? সেন্টেন্সের শর্ত। সো সেন্টেন্স দ্বারাই তো বাক্য গঠিত হয়, মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সই তো বাক্য। সো ওই বাক্যের ভিতরে যে শর্তগুলো প্রয়োগ করা যায়, যেমন আমরা বলতে পারি তুমি আসলে আমি যাব, তুমি না আসলে আমি যাব না, তুমি না আসলে আমি যাব, আবার তুমি আসলে আমি যাব না। সো এরকমভাবে আবার এই একদম সাধারণভাবে বললাম আর কি। সো এরকম আরও অনেক আছে যে একটা আরেকটার সাপেক্ষে ব্যবহৃত হয়। সো সাপেক্ষ মিন্স মানে হচ্ছে শর্ত। একটার উপর যখন একটা রিলে করবে তখনই কিন্তু শর্তের সৃষ্টি হবে, তখনই কন্ডিশনাল সেন্টেন্সের সৃষ্টি হবে। সো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কয়েকটা বিষয় আলোচনা করা হয়। মেইনলি দুইটা ক্লজ থাকতে হবে। আচ্ছা এখানে দুইটা ক্লজ থাকতে হবে। একটা ক্লজ থাকবে যেটার উপর নির্ভর করবে আরেকটা ক্লজ, মানে একটা ক্লজের উপর নির্ভর করে আরেকটা ক্লজ হবে। মানে ওইটা শর্ত মানেই তো দুইটা জিনিস থাকতে হবে। যদি শর্ত মানেই দুইটা জিনিস না থাকে তাহলে শর্ত সৃষ্টি হবে না। দ্যাটস ওয়াই শর্তের একটা শর্ত হচ্ছে দুইটা জিনিস থাকতে হবে, একটা জিনিসের উপর শর্ত আরোপ হবে। বুঝতে পারছো? তার মানে দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজ থাকলে, একটা বাক্যে দুইটা ক্লজ থাকলেই শর্ত সৃষ্টি হলেই সেটা হবে, একটা থাকবে প্রিন্সিপাল, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা ক্লজ থাকবে শর্ত সৃষ্টি হওয়ার ক্ষেত্রে। আর শর্ত সৃষ্টি না হলে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে একটা বাক্যের মাঝে, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তার মানে যেহেতু দুইটা ক্লোজের ভিতরে একটা থাকে শর্ত আরোপ করে, একটা সাধারণ থাকে, তার মানে এটা আমি বলতে পারি যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? দুইটা ক্লজ থাকবে আর এটা হবে কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। এতটুকু বুঝতে পারছো আশা করি। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের মূল কথা হচ্ছে এগুলো। আচ্ছা তাহলে এবার আসো যে কন্ডিশনাল সেন্টেন্সের টাইপসটা দেখি। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল। ক্লিয়ার? একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। এখন রিয়েল কন্ডিশনাল মানে আমরা জানি যে রিয়েল মানে বাস্তব, আর কন্ডিশনাল মানে শর্ত, বাস্তব শর্ত, আর এটা হচ্ছে অবাস্তব শর্ত।
এই বাস্তব শর্ত এবং অবাস্তব শর্ত মূলত এই সেন্টেন্সের উপর নির্ভর করে এরকম হয়েছে। মানে একটা বাংলা মিনিং যদি আমরা বলি তাহলে সেটা এরকম হবে যে মানে সেটা বাস্তবে অ্যাকচুয়ালি সত্য, বাস্তবে সত্য, আরেকটা হচ্ছে অবাস্তবে সত্য, অ্যাকচুয়ালি সেটা ঘটেই না। মানে অবাস্তব মানে কি, যেটার বাস্তব কোনো অস্তিত্ব নাই। সো ওই অবাস্তবের ক্ষেত্রে আবার শর্ত আরোপ হয়। সো ওই সকল সেন্টেন্সগুলো আমার আনরিয়াল, আর যেগুলো বাস্তব ক্ষেত্রে শর্ত আরোপ হয় সেগুলো হচ্ছে আমার রিয়েল। তাহলে আনরিয়াল এবং রিয়েল দুইটার ক্ষেত্রে আবার ডেফিনেশন আছে। সো এইখান থেকে আছে দুইটা, একটা হচ্ছে তোমার জিরো কন্ডিশনাল, আর সেকেন্ড হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই হচ্ছে দুইটা। আর এই আনরিয়ালের ক্ষেত্রে একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড হচ্ছে থার্ড কন্ডিশনাল। ক্লিয়ার? তাহলে এখন যদি বলি যে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, তাহলে তুমি কয় প্রকার বলবা? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আবার যদি তুমি ভেঙে বলতে চাও তাহলে কন্ডিশনাল সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স, একটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্স। এবং রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কোনগুলা, যেগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি শর্ত, বাস্তব ক্ষেত্রে যেগুলো শর্ত প্রয়োগ করা হয় সেন্টেন্সের উপর, সেগুলো হচ্ছে রিয়েল কন্ডিশনাল, সেগুলো হচ্ছে জিরো এবং ফার্স্ট, আর আনরিয়াল হচ্ছে সেকেন্ড এবং থার্ড। সো আমি এখানে উদাহরণ লাগছি, সেই উদাহরণের মাধ্যমে আমরা দেখব এবং সেটার সাথে সাথে স্ট্রাকচার লিখব। আশা করি তখন একটু সুবিধা হবে আমাদের বুঝতে, যেহেতু এখন আমি একদম ডিপলি পড়াচ্ছি না, ঠিক আছে, একদম মানে সামারি করে বলে দিচ্ছি মূল আলোচনাগুলো কি। এটা আশা করি মানে এই ভিডিওটা দেখলে আশা করি তুমি যে এই আমাদের যে আলোচনাটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের উপর, সেই কন্ডিশনাল সেন্টেন্সের মূল ভাব বিষয়গুলো তুমি কিন্তু বুঝতে পারবে। আশা করি 80% কভার হয়ে যাবে তখন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমাদের কি মূল আলোচনা শেষ। আর যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, তাহলে তো আর ভুল হতে কোনো সমস্যা তো হবে না। আশা করি যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আরেকটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। সো এখন দেখো, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, আমি এখানে লিখে রাখছি। সো জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা শর্ত দেখি। শর্ত হচ্ছে এরকম যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স তখনই হবে যখন সেটা হবে স্বাভাবিক। অনেকে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটু প্যাচ লাগাই দেয়, আমি একটু ক্লিয়ার করে দিই। স্বাভাবিক, চিরন্তন ও বৈজ্ঞানিক সত্য, এই তিনটা কথা মাথায় রাখো যে স্বাভাবিক, চিরন্তন হচ্ছে বৈজ্ঞানিক সত্য। এই সকল সত্য মানে বাস্তব বিষয়গুলোর ক্ষেত্রে যে সকল শর্ত আরোপ করা হয় সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। যেমন আমি এখানে লিখতে যাই ইফ ইট ইজ সামার। দেখো একটু অর্থ বোঝার চেষ্টা করা, বাংলা অর্থ মিনিং বুঝতে পারলে আশা করি ইংরেজিটা মানে কোনটা কোন পর্যায়ে সেটা ধরতে পারবা, আবার স্ট্রাকচার দিকে বুঝতে পারবা। আগে বাংলা অর্থটা বুঝো, তারপর স্ট্রাকচার দিকে মিলাইবা, সমস্যা নেই। ইফ ইট ইজ সামার, যদি ইহা কি হয়, গ্রীষ্মকাল হয়, তাহলে ইট ফিলস হট। একদম সুন্দর করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা একদম সাধারণ সত্য কথা বলছি না, যে স্বাভাবিক অথবা সাধারণ সত্য কথা, স্বাভাবিক অথবা সাধারণ। সো সাধারণ সত্য কথা, যদি গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মকাল হলে তো অবশ্যই সেখানে কি গরম থাকবে। সো এটা একদম সাধারণ, এবং এটা যদি চিরন্তন সত্য বলে তাও তো সমস্যা নেই, গ্রীষ্মকাল মানে তো গরমকাল। সো এটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল। কি কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। তাহলে এখন স্ট্রাকচারটা যদি আমি বলি, জিরো কন্ডিশনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে? স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট থাকবে, আমি শর্ট করে লিখতে, সাবজেক্ট থাকবে, দেন থাকবে তোমার যে এই স্ট্রাকচারগুলো, আগে ইফ থাকবে, ধরো ইফ দিলাম আগে, ইফ প্লাস সাবজেক্ট, দেন থাকবে ভার্ব মানে অক্সিলারি ভার্ব এবি, দেন থাকবে কি হচ্ছে তোমার অবজেক্ট দিতে পারি বা এক্সটেনশন, প্লাস কমা থাকবে, দেন প্লাস আমার থাকবে সাবজেক্ট টু, সাবজেক্ট ওয়ান দিতে পারি, অ্যান্ড দেন হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড দেন এক্সটেনশন। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এখন যদি বলো যে এটাকে আমি আরেকটু শর্ট ফর্মে লিখবো, তাহলে শর্ট ফর্মে লেখার ক্ষেত্রে আমি বলতে পারি যেরকম যে প্রথম কি আছে, ইফ আছে, তাই না? ইফ, দেন প্লাস আমি যদি বলি সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বা ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব দেওয়ার দরকার নেই, ভার্বই বলি। এটুকু কিসের স্ট্রাকচার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবশ্যই আমরা জানি পড়ে আসছি, টেন্সটা পড়ে আসছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে পারি শর্ট করে, দেন আমরা কমাইতে পারি, আর দেন এটা থেকে তো কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন,
সেম, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি ইফ একটা শর্তযুক্ত শব্দ থাকবে, দেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেন কমা, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শর্ট করে লিখে রাখতে পারো যে ইফ থাকবে, দেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, কমা, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শর্তটা কি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুটো জিনিস মাথায় রাখো, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই ওইটা হবে আমার কি, মানে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার। জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হবে দুই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইফ তো তোমার থাকবেই, যেহেতু শর্তযুক্ত শব্দ, ইফ থাকবে, ইফ না থাকলে আনলেস থাকবে, আনলেস না থাকলে হ্যাড থাকবে, হ্যাড না থাকলেও তোমার কি থাকবে, টিল থাকবে, আনটিল থাকবে, এরকম মানে শর্তযুক্ত শব্দ থাকবে। সো স্পেশালি বেশিরভাগ ইফ থাকে। তাহলে ইফ যুক্ত থাকলে এখানে দুইটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন সেটা হবে কি আমার জিরো কন্ডিশনাল। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আসো, এটা হচ্ছে, এবং এট লাস্টে আমরা ভিডিওর শেষে চারটা কি একসাথে দেখাবো, তখন আর বুঝতে সুবিধা হইব। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এখানে দেখো, ইফ দ্য ম্যান ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে আমার ইফ শর্তযুক্ত শব্দ, তারপরে দি ম্যান হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কস হচ্ছে বার্বের সাথে এস বসছে আর কি। তাহলে এটা হচ্ছে বার্ব, এটা হচ্ছে আমার এক্সটেনশন মানে অবজেক্ট ধরতে পারি। তার মানে এটাও হচ্ছে আমার কি, তাহলে আমি শর্ট করে লিখতে পারি যে ইফ আছে প্লাস এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট, এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্লাস কমা থাকতেছে, এন্ড দেন প্লাস আমার হচ্ছে এটা কথা, এটা কি হয়েছে যে হি উইল। আচ্ছা, উইল থাকলে আমরা টেন্স তো পড়ে আসছি, উইল থাকলে সেটা কি ফিউচার হয়ে চলে যাবে, সুতরাং ফিউচার। দেখো উইলের পরে কি আছে, শিওরলি গেট, এটা তো অ্যাডভার্ব। আচ্ছা, এই গেট যেহেতু ভার্ব আমার গেট, সুতরাং এই গেটের সাথে কি কোনো ইডি ফর্ম আছে নাই তো, আইএনজি ফর্ম আছে নাই তো, কি কেবল বেস ফর্ম। যেহেতু বেস ফর্ম, তাহলে আমরা জানি এটা কি যে সাবজেক্ট অ্যান্ড শেল দেন উইল, যে কোনো একটা থাকার পরে যদি ভার্বের বেস ফর্ম বা ভার্বের সাথে, সরি ভার্বে কি বলে এটাকে, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম হলে, এই ভার্বের বেস ফর্ম হলে এটা কি স্ট্রাকচার, এটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তো আশা করি যে এখানে কি থাকবে। দেখো আমি আবার একটু বুঝাই দিই যে ইফ তো থাকবে, ইফ এবং কমা দুইটা হচ্ছে আমার কমন ফিগার। তারপরে দেখো এখানে ছিল আমার ইফ, এখানেও ইফ, কমা কমা এই দুটো থাকবে সাধারণ কথা। এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো মানুষের মানে অ্যাকচুয়ালি ফার্স্ট এবং জিরো এই দুইটার সাথে কনফিউশন এখানেই হয়, যখন দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন এখানে একটু গাবলা লাগায়। আবার একটু তুমি যখন ডিটেলসে পড়ার চেষ্টা করবা দেখবা এটাকে আবার এই যে ফিউচার ইনডিফিনিটও কিন্তু এখানে হয়। আমি জিরো কন্ডিশনাল হয় যে এটাকে ফার্স্ট কন্ডিশনাল যে স্ট্রাকচারটা বসালাম এই আপাতত দেখতে পাচ্ছ যেটা, ওইটাকে আমি কিন্তু আবার জিরো কন্ডিশনাল বলতে পারবো, কিন্তু সেটার বাংলা মিনিংটা কিন্তু একটু অন্যরকম হবে। বাংলা মিনিং ইংরেজি স্ট্রাকচার সেম হয়ে যাবে, কিন্তু বাংলাটা একটু ডিফারেন্স হবে। সো এত ডিটেলস পড়ার দরকার নাই, মানে আমি আপাতত মনে করি তুমি যদি বিজ্ঞানের লেভেলের হয়ে থাকো, মানে একদম শুরুতে পড়তে চাচ্ছ, তাহলে এত কনফিউশন করার দরকার নাই। তুমি চারটা সেপারেট রুল মনে রাখো, আমি যেগুলো দেখাচ্ছি এখন এগুলো দেখাও, তারপর আস্তে আস্তে পড়ো, তারপর তুমি এমনি বুঝতে পারবে। যখন বাংলা মিনিংটা তোমার আসে, মানে তোমার আয়ত্তে চলে আসবে, তখন কিন্তু সহজে সেগুলো ধরতে পারবা। সো এত বেশি যাওয়ার দরকার নাই। তাহলে এটা দেখো যে ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, বাট ফার্স্ট কন্ডিশনাল আসছে আমার কি ফিউচার ইনডিফিনিট। তার মানে দেখো আমি এটাকে বলে লিখতে পারলাম যে ইফ ইট ইজ সামার, দেখো সেম ইফ ইট ইজ সামার, ইট আমি এখানে যদি এটুকু না দিয়া আমি যদি এখানে দিই যে ইট উইল ফিল হট, কোনো সমস্যা নেই। তার মানে তখন এই সেন্টেন্সটা হয়ে যাবে আমার কি, তখন এটা হয়ে যাবে আমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আর এটাকে যদি আমি এখানে যে হি, তারপরে আমি উইল শিওরলি না দিয়ে যদি হি গেটস দ্য সাকসেস, তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, জিরো কন্ডিশনাল হয়ে যাবে। সো এরকমভাবে চেঞ্জ হতে পারে। তুমি আগে মূল বিষয়টা মনে রাখো, তারপর তুমি চেঞ্জ করতে পারো, সমস্যা নাই। একটা বাক্যকে তুমি চারটা কন্ডিশনাল নিয়ে যেতে পারবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাকে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে কি জিরো কন্ডিশনাল ক্ষেত্রে দুইটাই থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে প্রথমটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ডটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? আচ্ছা, আবার বুঝতে পারছো আশা করি। এন্ড দেন আসো, আবার কারেন্ট চলে গেল। হ্যাঁ আচ্ছা,
ইফ ইউ ওয়ান্টেড হেল্প, দেখো এখানে কি আছে, আমি একটু সেন্টেন্স চিনার চেষ্টা করি। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, প্রথমে কমার পূর্বে যেটা থাকবে। সো সাবঅর্ডিনেট ক্লজটা আমি চেনার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে ইফ ইউ ওয়ান্টেড, দেখো ওয়ান্টেড আমরা জানি কি ওয়ান্ট হচ্ছে চাওয়া, আর ওয়ান্টেড হয়ে গেলে কি হয়ে যায়, পাস্ট টেন্স হয়ে যায়। আবার পাস্ট পারফেক্ট আর মানে পাস্ট পার্টিসিপল টেন্সও ওয়ান্টেড, বাট অ্যাকচুয়ালি এখানে যেটা বসছে সেটা হচ্ছে আমার কি, এখানে যদি পাস্ট পার্টিসিপল মানে বসতো, তখন অবশ্যই এখানে কি একটা হ্যাভ হইতো, নয়তো হ্যাড হইতো, নয়তো কি হইতো আমার হ্যাজ হইতো। যেহেতু এখানে হ্যাভ হ্যাড হ্যাড কিছুই নাই, সুতরাং এখানে ওয়ান্টেডটা যেই আকারে বসছে সেটাকে আমি বলতে পারবো কি যে পাস্ট ফর্ম। সুতরাং ইফ ইউ ওয়ান্টেড হেল্প, তার মানে এটাকে আমি বলতে পারি যে, দেখো এটা হচ্ছে কি আমার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, তাহলে স্ট্রাকচার চিন্তা করি, তাহলে এটা এরকম হবে যে ইফ তো প্রথম আসি, তাই তো, এটা তো সমস্যা নাই। ইফ দেন প্লাস, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট না দিয়ে একদম পাস্ট টেন্স দিই, আর ইনডিফিনিট দিলে সমস্যা নাই, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেন তো আমার কমা থাকবেই, অ্যান্ড দেন যেটা হবে সেটা হচ্ছে, দেখো কি হচ্ছে এখানে যে এই সাবজেক্টের পরে ওট বসছে। আচ্ছা, টেন্সের ক্ষেত্রে তো ওটটা অ্যাকচুয়ালি ইউজ হয় না, মানে স্পেশালি হাইলাইট করে ব্যবহার হয় না। সুতরাং এটা আমরা এভাবে লিখে রাখতে পারি যে সাবজেক্ট বসবে, দেন হচ্ছে ওট বসবে। এখানে কেবল যে ওটি বসবে তা না, ওটের পর কোট বসতে পারে, কোট, তারপরে মাইট বসতে পারে, অ্যান্ড দেন আবার কি বসবে যে ভার্বের, যেহেতু এগুলো বসছে সুতরাং এগুলো হবে ভার্বের বেস ফর্ম B1 প্লাস হচ্ছে এক্সটেনশন। দেখো কিছু বেসিক আছে যেগুলো গ্রামারের বেসিক। বেসিক হচ্ছে এরকম, যখন তুমি দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, শেল তারপরে উইল এগুলো যখন বসায় ফেলবা তখন ভার্ব কিন্তু তোমার কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। যখন ওট কোট মাইট এগুলো বসাইবা তখন ভার্বের বেস ফর্ম হবে। যদি হ্যাভ হ্যাজ এগুলো যদি বসাও তারপর কিন্তু ভার্বের সাথে কি হতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এগুলো হচ্ছে বেসিক। আবার যদি কোথাও তুমি দেখো এম ইজ আর, তারপরে কিন্তু এই ভার্বের সাথে কি দিতে হবে, ভার্বের সাথে আইএনজি ফর্ম দিতে হবে। তবে কিছু এক্সেপশনাল আছে, এটার ক্ষেত্রে একটু বেশি এক্সেপশনাল আছে, তো এগুলা বড় না। মূল বিষয় হচ্ছে যে এইগুলো দেখলে তোমাকে এগুলো চিনে ফেলতে হবে। এগুলো হচ্ছে গ্রামারের বেসিক। তারপর আরও একটা বেসিকের কথা যদি বলি, যেমন সাবজেক্ট যদি তুমি ভালো করে না চিনো, সাবজেক্ট যদি ওই যে এখানে বলছিলাম না যে ইটের পর আমি যদি ফিল বসাই দিই, এভাবে যদি লিখি ইট ফিল হট, তখন কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ এখানে আমি তো অ্যাজ দিই না। সুতরাং এই সকল মিস্টেকগুলো কিন্তু আমাকে এড়াই চলতে হবে, কারণ এগুলো হচ্ছে আমার বেসিক। আর আমি যদি ডু তারপরে এই ডাস তারপর যদি আমি বলি যে হি ডাজ, তারপরে এটা কি বলে, আচ্ছা ওইগুলা মানে এই সকল ডো ডাস যুক্ত সেন্টেন্সে যদি ইয়ে হয় আর কি, এগুলো যদি নেগেটিভ হয়, এগুলো যদি নেগেটিভ করি আমি, তাহলে এগুলোর সাথে আমাকে নট যোগ করতে হবে, ডো ডাস এগুলোর সাথে আমাকে নট যোগ করতে হবে। এটাই বলতে চাচ্ছিলাম। মানে অন্য সকল ক্ষেত্রে কিন্তু মানে যেমন বললাম এই আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এই সকল ক্ষেত্রে দেখো এখানে ডোটা কিন্তু হচ্ছে মেইন ভার্ব আকারে, মেইন ভার্ব, কিন্তু এই ক্যানটা হচ্ছে আর কি অক্সিলারি ভার্ব। সুতরাং এখানে একটা বেসিক হচ্ছে আমি মেইন ভার্বের নেগেটিভ করতে পারবো না, আমি অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ করবো। সুতরাং এখানে হবে আই কান্ট ডু দ্য ওয়ার্ক, আই কান্ট ডু দ্য ওয়ার্ক। আর যদি ডোটা যদি আমি অক্সিলারি ভার্ব আকারে ব্যবহার করি, ডোটাকে যদি অক্সিলারি ভার্ব আকারে ব্যবহার করি, তখন কিন্তু আমি কি এই ডো এর সাথে আমাকে নট যোগ করতে হবে। সো এরকম আর কি সেন্টেন্সের ক্ষেত্রে সেগুলো আসে। এখন আপাতত মাথায় আসতেছে না, তখন মানে তোমরা যখন সেন্টেন্সগুলো ইউজ করবা তখন কিন্তু এই বেসিকগুলো কিন্তু বলা যাবে না, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। সো আমি কি বলতে চাচ্ছিলাম, কোথায় থেকে কোথায় চলে গেলাম, হ্যাঁ এখানে যেটা বললাম যে ওট কোট মাইট এগুলোর পর বারবার বেস ফর্ম হবে। সুতরাং তুমি যদি ওট কোট মনে রাখতে পারো, তারপর বারবার বেস ফর্ম তো এমনিতে মাথায় চলে আসবে, আর বারবার বেস ফর্ম আসলে বাকিটা এক্সটেনশন বসাই দেওয়া, বাস হয়ে গেল। তার মানে এটা হবে আমার কি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আরেকটা হয় যেহেতু পাস্ট টেন্স আমি বলছি, সুতরাং এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারালি চিন্তা করে এখানে আমার ওয়ার আসতে পারে, এটার ভিতরে ওয়ার আসতে পারে, ওয়ার। সো ওয়ার আসলে এটা কল্পনামূলকভাবে বোঝায়।
যদি বাক্যে ওয়ার আসে, যেমন একটা সেন্টেন্স এখানে লিখে রাখছি, ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি তোমার মতো হতাম বা আমি তুমি হতাম, মানে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে কি হতাম, আই উড হ্যাভ দ্য পোর ম্যান। মানে মূল কথা হচ্ছে তোমাকে চিনতে হবে যদি ওয়ার থাকে তার মানে ওইটা কি সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে, এটা মাথায় রাখবে যে পাস্ট টেন্সের ক্ষেত্রে এই ওয়ারটা, সো ওয়ারটা একটু ব্যতিক্রম, কল্পনামূলক ওয়ার। আর এটা আরেকটা বেসিক গ্রামারের, যখনই কোথায় ওয়ার দেখবে ওয়ার, তখন সেটা কি কল্পনামূলক, কল্পনামূলক হবে, কল্পনামূলক হবে। সুতরাং বাক্যে যদি ওয়ার থাকে তখন সেটা কি পাস্ট টেন্স এবং সেটা কল্পনামূলক হবে, মাথায় রাখবে। তার মানে এটা পাস্ট টেন্স হয়ে গেলে ডেফিনেটলি পরেরটার সাথে আমাকে ওর যোগ করতে হবে, আর ওর যোগ করলে বাকিটা কিছু করার দরকার নাই। সেখানে কি হবে, আমার হেল্পের বাড়বে, প্রেজেন্ট ফর্ম, এটা তোমার জানা আছে, হেল্প, তার বাক্য এক্সটেনশন, মানে বাক্য গঠন করার জন্য যা যা লাগে সেগুলো বসাই দেবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে এই দুইটা, আশা করি বুঝতে পারছো। আর থার্ড কন্ডিশনের ক্ষেত্রে দেখো, এগুলো হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে কল্পনামূলক, কল্পনামূলক। দেখো, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আমি কি তুমি হতে পারবো, এটা কি বাস্তব, হইতে পারবো না তো। আমি কি তুমি হতে পারবো, হইতে পারবো না, যেহেতু এটা অবাস্তব, সুতরাং বাংলা মিনিং তো বুঝতে পারছো এখন, অবাস্তব হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল, ক্লিয়ার। আর থার্ড নাম্বার হচ্ছে যে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি আই উড হ্যাভ ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। এটার বাংলা অর্থ হচ্ছে এরকম, যদি সে দেশ ত্যাগ করতে চেষ্টা করতো তাহলে আমি পুলিশকে জানাতাম। দেখো লালে, এটা কিন্তু অবশ্যই অতীতের কথা বলতেছি। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগ করতে চেষ্টা করতো তাহলে আমি পুলিশকে জানাতাম বিষয়টা। অতীতে আমরা জানি কি অতীত মানে ঘটে গেছে, আবার অতীতে মানে কন্ডিশনে লাগাই দিছি, মানে অ্যাকচুয়ালি তো ঘটেই নেই অতীতে, অতীতে ঘটছে, কিন্তু আমি বলতেছি, মানে বলার ক্ষেত্রে অনুভূতি ক্ষেত্রে এরকম কিছু হাস্যকর কথা আসে অ্যাকচুয়ালি। সো ওইগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, মানে এগুলো বাস্তবে প্রযুক্ত হয় না। সেটা কি বাংলা অর্থ চিন্তা করতে একটু না, এই পূর্ণ মাপের কথাটা হয়েছে, যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করতো আমি তাহলে পুলিশকে জানাইতাম। কল্পনামূলক না, একটু কল্পনা মতো চিন্তা করে দেখো, যদি সে যাইতো, ঠিক আছে যাই নেই, আমি জানাইছি জানাই নেই, কিন্তু ভবিষ্যতে জানাবো, ভবিষ্যতে নয় তো অতীতের কথা। অতীতে তো আমরা জানি অতীত মানেই ঘটে গেছে, কিন্তু অতীতে অ্যাকচুয়ালি ঘটছে না, কিন্তু আমি বলতাছি। সো এরকম হাস্যকর কথা এটাতে আনরিয়াল হয়, এগুলো অবাস্তব কথা, অবাস্তব কথাবার্তা। এগুলো যদিও সেন্টেন্সে আমরা দৈনিক জীবনে যেগুলো ইউজ করি এই দুইটা ইউজ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েল কন্ডিশনালগুলো ইউজ হয়। তবে এগুলো দেয় তোমার কখন জানো, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গাব লাগাই দিবে, অথবা অন্য কোনো ক্ষেত্রে গাব লাগাই দিবে। সো এগুলো আমি দেখাচ্ছি, সমস্যা নাই। চারটা যখন একবারে দেখাবো তখন বুঝতে সুবিধা হবে আশা করি। তাহলে ওয়ার হচ্ছে কল্পনামূলক, ও সরি এখানে আসছি। তাহলে এটা হচ্ছে আমার কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে স্ট্রাকচারটা দেখি, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হবে। তাহলে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, দেখো হ্যাড আছে, হ্যাড মানে আমরা জানি কি পারফেক্ট, হ্যাডের উপরে অবশ্যই বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আমরা জানি। তাহলে এটা হবে কি, আমরা বলতে কি হ্যাড, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড যেহেতু আছে হ্যাভ এজ হ্যাড, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের। সুতরাং আমরা লিখতে পারি এখানে হচ্ছে ইফ প্লাস এটা হচ্ছে পাস্ট পারফেক্ট না দিয়ে এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে, আমি জানি না প্রেজেন্ট পারফেক্ট থাকে কি না, মনে হয় না থাকবে। আচ্ছা ওইটা বাদ দাও, বাক্যে যেটা সেন্টেন্সে যেটা থাকলো ওইটাই দিবা, সমস্যা নেই তো। তাহলে আমি এখানে ডাইরেক্টলি লিখলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। যদি ইপের পর পারফেক্ট টেন্স থাকে, ঠিক আছে, পারফেক্ট টেন্স মানে তো এখানে আসবে কি হি সাবজেক্ট আসবে, হ্যাড আসবে, তারপর হচ্ছে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, তারপর এক্সটেনশন আসবে কমা রাখ পর্যন্ত, দেন হচ্ছে কমা, অ্যান্ড দেন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই দেখো এখানে আবার সাবজেক্ট প্লাস ওড, কোড, মাইট, শর্ট, এগুলো ইউজ করবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওরটা আমরা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, মুখে তাড়াতাড়ি চলে আসে, মানে বাক্যের সাথে মিলে যায়, সুতরাং আমরা ওরটা বেশি ইউজ করি, এটা মাথায় রাখবে। তবে কোড, শর্ট, মাইট এগুলো হতে পারে। তারপর ওইগুলোর পর আমি কী দেবো, এখানে হ্যাভ দেব। এখন দেবো, যদি হ্যাভ দিয়ে দেই তখন পারবে কী হবে, পারবে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এগুলো বেসিক গ্রামারের। তারপরে এক্সটেনশন দিয়ে দিই, কোনো কথা নেই। বাস আমার এই আমার কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা, এগুলো হচ্ছে মূল আলোচনা। কিছু এক্সেপশনাল আছে, এক্সেপশনাল আমি যাচ্ছি না। যেমন হ্যাড থাকতে পারে, যদি এখানে হ্যাড থাকে, তোরা এখানে হ্যাড দিয়ে দিল, যে একটা হ্যাড, এটা যদি আমি এভাবে লিখি, হ্যাডটা এখানে নাই, কিন্তু হ্যাডটা এখানে দিয়ে দিছি, হ্যাড। দেখো যদি বলি হ্যাড ইফ হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এটাও সেমই, কারণ আমি হ্যাডটা সামনে নিয়ে আসছি,
হ্যাডটা সামনে নিয়ে আসছি। সো এটাও কি আমার কি সেন্টেন্স? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ক্লিয়ার? আর এখানে এখানে সম্ভবত ওয়ারটা না থেকে, আচ্ছা এখানে দিই ওয়ার, এখানে দেখো এখানে সম্ভবত হয় এরকম, আমি দেখাচ্ছি বিষয়টা। যদি এখানে দিই হ্যাড ইফ ইউ হেল্প, সম্ভবত এরকম হয়, হ্যাড ইফ ইউ হেল্প আই উড হেল্প ইউ। মানে হ্যাডের পর যদি এখানে দেখো, আমি মানে মূল বিষয়টা বোঝার চেষ্টা করো যে কমার আগে হ্যাডের পরে যদি বারবের, আমরা জানি কি হ্যাড থাকলে তো বারবের কি হয়, এই বারবের পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু এখানে দেখো বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, কোনো এখানে আই নেই। মানে হ্যাড ইফ ইউ হেল্প, মানে এখানে যদি ইয়া থাকতো তোমার বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো, তখন সেটা থার্ড কন্ডিশনাল। যেহেতু এখানে কোনো ওই যে দেখো এখানে কিন্তু আবার আছে হ্যাড, তারপরে যে বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রাইট আছে, সুতরাং এটা থার্ড কন্ডিশনাল। যেহেতু এখানে বারবের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, সুতরাং এটা হবে আমার সেকেন্ড কন্ডিশনাল। যদি এরকম বাক্যে পাই, এরকম কিছু ব্যতিক্রম থাকে, এগুলো ব্যতিক্রম থাকবেই, এগুলো তো সাধারণ কথা। সো আর কিছু আছে যে আনলেস থাকতে পারে। সো আনলেস যুক্ত থাকলে ওইটা অ্যাফার্মেটিভ হলে সাবঅর্ডিনেট ক্লজটা, তাহলে এই মানে প্রিন্সিপাল ক্লজ যেটা হবে সেটা হবে আমার নেগেটিভ ক্লজ। সো এরকম কিছু ব্যতিক্রম থাকে, ওইগুলা দেখার দরকার নেই আপাতত আমি মনে করি। এখন মূল কথা তো আসলে বুঝতে পারছো, মূল যে আলোচনাটা, এখন একটা সেন্টেন্স দ্বারা চারটাকে দেখাই, পরীক্ষায় কীভাবে আসতে পারে সেগুলো দেখাই, তাহলে আশা করি বিষয়টা আরও সুন্দর করে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখন একটা সেন্টেন্স দেখবো, একটা সেন্টেন্সের 4 ধরনের কন্ডিশন, সেটা আমরা এখন মূলত প্র্যাকটিস, এটা মূলত প্র্যাকটিস, বুঝছো? প্র্যাকটিস। আমরা যে বলি যে ইফ ইউ স্টে ইন দ্য সান, তারপরে বলি তাকে কমা দিলাম। দেখো যদি এরকম থাকে যে ইফ ইউ স্টে ইন দ্য সান ইউর স্কিন বার্নস, এটাকে আমি বলবো কি, এটা হচ্ছে আমার ফার্স্ট জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এখন যদি আমি বলি যে ইফ ইউ স্টে ইন দ্য সান, এখানে যদি আমি বলি যে ইউর স্কিন উইল বার্ন, এটা হবে আমার, দেখো এতটুকু কমার পূর্ব পর্যন্ত তো আমরা জানি এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, আবার ইফ যুক্ত আছে, তার মানে বাকিটা যদি হয় প্রেজেন্ট টেন্স তখন সেটা হবে জিরো কন্ডিশনাল, আর যদি হয় ফিউচার টেন্স তখন সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। তার মানে এখানে উইল দিচ্ছি, তার মানে ফিউচার, উইল দেওয়ার কারণে এখানে কিন্তু বার্নস দেই নেয়নি, মাথায় রাখবে। আবার যদি বলি ইফ ইউ স্টেট ইন দ্য সান, দেন আমরা দেব যে ইউর স্কিন ওট বার্ন। দেখো ওটের পর কি আমরা অবশ্যই দেবো কি প্রেজেন্ট ফর্ম, যেহেতু ওট দিছি, আর এখানে যেহেতু স্টেট দিছি সেজন্য আমরা ওট দিছি। আর এখানে যদি আমরা দিতাম যে ইফ ইউ হ্যাড স্টেট ইন দ্য সান, দেন আমরা দিতাম ইউর স্কিন ওট হ্যাভ বার্নড, তখন সেটা যদি কি বার্ন মানে হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু হ্যাভ দিছি, তার মানে দেখো একটা বাক্য ধরে আমরা সবটি করলাম যে ইফ ইউ স্টে ইন দ্য সান ইউর স্কিন বার্ন, যখন আমরা কি প্রেজেন্ট ফর্মে দিলাম তখন সেটা হবে জিরো কন্ডিশনাল, যখন আমরা উইল অ্যাড করে দিলাম তখন সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল, যখন আমরা এখানে দেখলাম যখন আমরা পাস্ট টেন্স তখন আমরা ওট দিয়ে দিলাম এবং বারবার প্রেজেন্ট ফর্ম, ওট দেওয়ার কারণে বারবার প্রেজেন্ট ফর্ম সেকেন্ড কন্ডিশনাল, যখন আমরা হ্যাড স্টেট দিলাম যখন পারফেক্ট দেখলাম তখন আমরা উড হ্যাভ দিয়ে দিলাম, উড হ্যাভ দিলে বারবার পাস হয়ে গেল। এখন পরীক্ষায় যেভাবে আসে তোমার এখানে দাও, এখানে একটা ইয়াদে দিল গ্যাপ দেয়া, এখানে দিয়ে দিল স্টে, তখন তুমি কি দিবা? তুমি কি স্টেট দিবা? না, তোমাকে অক্সিলারি ভার্ব এখানে দিতে হবে হ্যাড স্টেট। এরকমভাবে এক্সাম্পল আসে পরীক্ষার ক্ষেত্রে। তোমার এখানে দিয়ে দিল ইউর স্কিন ড্যাশ, বলে দিল বার্ন, তখন কেবল বার্নই দিবা? না, তখন তোমার উত্তর হবে কি উইল বার্ন, সরি ওড বার্ন, এটা হবে তোমার উত্তর। এখানে থাকতে পারে যে ওড হ্যাভ বার্ন, এখানে থাকতে পারে, দেন তোমার এখানে থাকতে পারে, এখানে বার্ন থাকবে, তখন কি তুমি এখানে উইল বার্ন দিতে পারবা, আবার যদি কেবল বার্ন দাও তাহলে কিন্তু বার্ন দিতে পারবা না, তুমি অ্যাজ যোগ করতে হবে বার্নস। সো এভাবে পরীক্ষা থাকতে পারে। সো একটু সিম্পল দেখা দিলাম কীভাবে আসতে পারে।
আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসছে, যদি এসে থাকে তাহলে তো আমার সার্থকতা। তো ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। আসসালামু আলাইকুম।